আমরা পড়াশোনা ফার্স্ট কোশ্চেন উই স্টার্টেড আওয়ার ভেরি বেসিক কনসেপ্ট। সেটাকে আমরা কি বলি? সেন্টেন্স কাকে বলে। সো উই হ্যাভ সিন দ্যাট কিভাবে সেন্টেন্স কাকে বলে দিস আইডিয়া ক্যান ফ্লোরিশ ইনটু অ্যান কাইন্ড অফ মোস্ট অ্যাডভান্স কনসেপ্ট অফ অ্যাজেক্টিভ ক্লজ। আজকে আমরা যে অ্যাজেক্টিভ ক্লজ শিখলাম, অ্যাজেক্টিভ ক্লজ দেখলাম, এরপর কি করেছিলাম আমরা গতকাল? একটা পত্রিকার থেকে বাক্য সিলেক্ট করে করে একটা ক্লাস নিয়েছিলেন, এন্ড উই স দ্যাট হাউ দ্য কনসেপ্ট অফ অ্যাজেক্টিভ ক্লজ ইজ বিং ইউজড ইন ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস। এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে মেইল করতে। আনফরচুনেটলি দ্য নাম্বার অফ মেইল আই রিসিভড অ্যাজ পার মাই ডিরেকশনস গিভেন, আমি খুব কম পেয়েছি, এবং এক্সট্রিমলি সরি টু সে দ্যাট ইট অ্যাকচুয়ালি মেড মি ফ্রাস্ট্রেটেড। হোয়াট এভার, এটা আপনাদের ইচ্ছা, আমার তো কিছু বলার নেই, তাই না? আমি শুধুমাত্র বলতে পারি যে আমাকে মেইল করেন, আমি দেখি বসে বসে, ঠিক আছে? ওকে, আচ্ছা। আহ, এবার গেল, আমরা তাহলে আমাদের অ্যাজেক্টিভ ক্লজ শেষ করার পরে আমরা তাহলে কি পড়বো সেটাতে যাই। আমরা অ্যাজেক্টিভ ক্লজ যখন আমরা সেন্টেন্সকে ক্লাসিফাই করেছিলাম, তখন তিনটা ভাগে ভাগ করেছিলাম ডিপেন্ডেন্ট ক্লজকে, ঠিক আছে? সেই তিনটা ক্লজের মধ্যে একটা ক্লজ ছিল কি? একটা ক্লজ ছিল হচ্ছে আপনার অ্যাজেক্টিভ ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজের। আর একটা ছিল কি? অ্যাডভার্ব ক্লজ। সো আমরা ঠিক দ্য ভেরি ওয়ে উই ফলোড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যাজেক্টিভ ক্লজ, আমরা যেই উপায়ে অ্যাজেক্টিভ ক্লজ বানানো শিখেছিলাম, বাই ফলোইং দ্য সেম টেকনিক্স অ্যান্ড সেম স্টেপস আমরা শিখবো অ্যাডভার্ব ক্লজ কিভাবে বানাতে হয়। সো একেবারে রুডিমেন্টারি বা প্রাইমারি লেভেল থেকে আমরা শুরু করব, সো দ্যাট আপনি আগের ক্লাসের মতোই একদম বিগিনিং থেকে জিনিসটা বুঝতে পারেন, ঠিক আছে? নাও দ্য ফার্স্ট কোশ্চেন, যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ অ্যাডভার্ব ক্লজ, তাহলে আপনি কি করবেন? আপনি ওই প্রথম ক্লাসের দিকে যাবেন, যখন আমরা বলেছিলাম অ্যাজেক্টিভ ক্লজ কাকে বলা হয়। সো ইউ অ্যান্সার্ড মি যে ভাই, যেই ক্লজটা অ্যাজেক্টিভের মতো ব্যবহার করা হয় তাকেই অ্যাজেক্টিভ ক্লজ বলা হয়। অ্যাকর্ডিংলি যদি জিজ্ঞেস করা হয় অ্যাডভার্ব ক্লজ কাকে বলে, আপনি কি বলবেন? আপনি বলবেন, কি বলবেন? ইট ইজ এ কাইন্ড অফ ক্লজ, বা ইট ইজ এ টাইপ অফ ক্লজ, ইট ইজ এ টাইপ অফ ক্লজ দ্যাট ইজ ইউজড ইন, দ্যাট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। এটা হচ্ছে গিয়ে কি, একটা প্রকার, এক ধরনের ক্লজ যাকে আমরা কি করতে পারি? বাক্যে অ্যাডভার্ব রূপে ব্যবহার করতে পারি। বুঝে গেলাম, ওই ওই আগের ডেফিনেশনটাই আমরা কি বললাম, আমরা কিন্তু নিয়ে আসলাম। অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয় এমন ক্লজকেই অ্যাডভার্ব ক্লজ বলা হয়, অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় এমন ক্লজকেই অ্যাজেক্টিভ ক্লজ বলা হয়। সো আমাদের ডেফিনেশন গুলো কিন্তু সেম থাকতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো অ্যাডভার্ব ক্লজ কাকে বলে বুঝে গেলাম, আচ্ছা, ভালো কথা। তাহলে কি বললাম? এটা বাক্যে কি করা হয়? অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তাহলে আমরা একটু দেখি অ্যাডভার্বের পজিশনটা বাক্যে কোথায়। যেমন আমি যদি বলি, দেখেন, হি কেম ইয়েস্টারডে, সে গতকাল আসলো। আমি যদি বলি এই বাক্যের সাবজেক্টকে, আপনি বলবেন হি। আমি যদি বলি এই বাক্যের ভার্বকে, আপনি বলবেন কেম। এবার আমি যদি বলি কখন আসলো, আপনি কিন্তু আমাকে উত্তর দিবেন ইয়েস্টারডে, গতকাল আসলো। তাহলে এটাকে আমরা কি বলি? আমরা এই অংশটাকেই বলি অ্যাডভার্ব, এবং টু বি স্পেসিফিক এটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। এই জিনিসগুলো আমরা মোটামুটি সবাই জানি, ঠিক আছে, যে এটাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। যে হোয়েন দিয়ে প্রশ্ন করলে যেটা আপনি উত্তর পাবেন, সেটাকেই বলা হয় হচ্ছে গিয়ে কি অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, এখন এখানে একটা অ্যাডভার্ব আছে, ঠিক আছে, একটা ওয়ার্ড আছে, কিন্তু এই একই জিনিস এই একই জায়গাতে যদি আমি একাধিক ওয়ার্ড ইউজ করি, যেমন আমি বললাম হি কেম এট নাইট, সে আসলো, কখন আসলো? সে রাতে আসলো, এট নাইট। তাহলে এখানে কিন্তু একাধিক ওয়ার্ড আছে। যেহেতু একাধিক ওয়ার্ড আছে, এইটাও অ্যাডভার্ব অফ টাইম। কিন্তু অ্যাডভার্ব ইটসেলফ এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, একাধিক ওয়ার্ড নিলে কিন্তু হবে না। যেহেতু এখানে একাধিক ওয়ার্ড আছে, একাধিক ওয়ার্ড থাকলে এটাকে আর অ্যাডভার্ব বলা যাবে না, এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম।
তো খেয়াল করে দেখেন, অ্যাডভার্ব অফ টাইম হোক আর অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম হোক, সেটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই। কারণ কি? কারণটা হচ্ছে যখন প্রশ্ন করছি হোয়েন দিয়ে, যে কখন আসলো, উত্তর হিসেবে আমি যা পাচ্ছি সেটাই হচ্ছে কি আমার অ্যাডভার্ব। সো সেটা শুধু অ্যাডভার্ব হোক আর সেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব হোক, কি বলে যে ফ্রেজ হোক, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এখন এই যে অ্যাডভার্বের জায়গাতে একাধিক ওয়ার্ড বসলে অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যায়। এখন আমি যদি বলি যে এই অ্যাডভার্বের জায়গাতে যে কখন আসলো আমি একটা ক্লজকে বসিয়ে দিব, তাহলেই কিন্তু কি হবে, এটা একটা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম হয়ে যাবে। কিরকম? যেমন ধরেন, সে আসলো গতকাল, অ্যাডভার্ব অফ টাইম। সে আসলো অ্যাট নাইট, অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম। এবার আমি বললাম সে আসলো, কখন আসলো? ওয়েন আই ওয়াজ স্লিপিং। এই যে দেখেন, কখন আসলো এই প্রশ্নের উত্তরে আমি যা পাচ্ছি, এটা কিন্তু আর একটা সিম্পল টিম্পল জিনিস কিন্তু না, এটা পুরো একটা ক্লজ পাওয়া যাচ্ছে। এইটাকেই আমি এসে তাহলে বলবো অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। মোদ্দা কথা হলো, অ্যাডভার্ব হিসেবে যখন কোনো ক্লজকেই সরাসরি ব্যবহার করা হবে, তখনই সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, আর কিছুই না। যেমন এখানে টাইমের অ্যাডভার্ব হিসেবে একটা অ্যাডভার্ব ক্লজকে আমরা ইউজ করেছি, আর কিছুই না। ঠিক আছে? এখন আমাদের একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে ইয়েস্টারডেও একটা সময় বোঝাচ্ছে, নাইটও একটা সময় বোঝাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, ইয়েস্টারডের আগে আমাদের কোনো প্রিপোজিশন লাগে নাই কেন? এই প্রশ্নটা আমরা একটু ক্লিয়ার করব। এখান থেকে অনেকেই পারবেন, একটু দয়া করে দ্রুত অ্যান্সারটা দেন। আমি অডিও অন করলাম, বলেন। বলেন। দাদা অ্যাডভার্বে প্রিপোজিশন দাদা প্রিপোজিশন বিভক্তি হিসেবে ব্যবহার করা হয়। বিভক্তি হিসেবে, ব্রিলিয়েন্ট। অনেকে বলে যে ফিক্সড টাইম, এইটা সেইটা, ছোট টাইম বড় টাইম এগুলা বলে, কিন্তু এই কনসেপ্টটা ভুল। প্রিপোজিশনের মূল ব্যবহারটা হচ্ছে বিভক্তির জায়গাতে। যখন আমি প্রশ্ন করব সে আসলো, কখন আসলো? গতকাল। তো ইয়েস্টারডে শব্দের মিনিং হচ্ছে কিন্তু গতকাল, কোনো সমস্যা নাই। সো ইয়েস্টারডে মানে গতকাল, কোনো প্রবলেম নাই। কিন্তু সে আসলো, কখন আসলো? সে কিন্তু রাত আসে নাই, সে আসলো রাত এ। এই বিভক্তি আছে বলেই আমার কি লেগেছে, এই যে অ্যাট শব্দটা লেগেছে, মানে প্রিপোজিশনটা লেগেছে। প্রিপোজিশনের বাংলা অর্থ কি? বিভক্তি। ঠিক আছে? সো উল্টাপাল্টা অ্যান্সার করা কিন্তু যাবে না। ঠান্ডা মাথায় জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যাডভার্ব ক্লজ কাকে বলে। এরপরে হচ্ছে অ্যাডভার্ব ক্লজের পজিশনটা কোথায় দেখলাম আমরা, এবং আমরা দেখলাম যে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ফ্রেজ, নর্মাল অ্যাডভার্ব এগুলো কিভাবে কাজ করে। এখন একটা মজার বিষয় আছে। এই যে অ্যাডভার্ব ক্লজ আপনি লিখলেন, হোয়েন আই ওয়াজ স্লিপিং, হ্যাঁ, এই অ্যাডভার্ব ক্লজটা অ্যাজেক্টিভ ক্লজ যেই কাজটা করতেছিল, সে বাক্যের কোনো একটা অংশকে মডিফাই করতেছিল। এই অ্যাডভার্ব ক্লজ কি বাক্যের কোনো একটা অংশকে মডিফাই করতেছে? এরকম কোনো কিছু ব্যাপার স্যাপার এখানে আছে? বলেন তো বুদ্ধি করে। জি দাদা, করতেছে। ভার্বকে। আমি এখন পর্যন্ত একবারই কথাটা কি বলেছি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে? হ্যালো? না। আমি কিন্তু বলি নাই। ঠিক আছে? তাহলে আমাদের আলোচনাতে আমরা বলতে পারি অ্যাজেক্টিভ ক্লজ, তার যেই একটা বেসিক কনসেপ্ট, যে ও যেই ওয়ার্ডটাকে মডিফাই করবে, যে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট বা না, বা প্রিপোজিশনের অবজেক্ট যাকে মডিফাই করুক, এই ও যাকে মডিফাই করে তার ঠিক পরেই বসে। কিন্তু অ্যাডভার্ব ক্লজ কি বাক্যের এরকম কোন স্পেসিফিক কোনো কিছুকে মডিফাই করতে আমি বলেছি এখন পর্যন্ত? না আমি কিন্তু দাদা। বলি নাই। ব্রিলিয়েন্ট। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে অ্যাডভার্ব ক্লজ অ্যাজেক্টিভ ক্লজের মতো বাক্যের কোন একটা সাবজেক্টকে, অবজেক্টকে, এই ধরনের কোন একটা কিছুকে মডিফাই করার কাজ করে না। এই কারণে অ্যাজেক্টিভ ক্লজের যেমন পজিশনটা ফিক্সড, যে ওরে ওর পরেই বসাইতে হইব, অ্যাডভার্ব ক্লজের পজিশনটা কিন্তু ফিক্সড না। আমি জিনিসটা আরেকটু ইজি করে বলি আপনাকে। আমি ধরেন বললাম যে ইট ওয়াজ, সরি, আমি মনে করেন বললাম যে হি কেম কেম ইন 2060 when I was আই ওয়াজ কি, আই ওয়াজ রিটায়ার্ড, আমি রিটায়ার্ড করে ফেলাইছি। এখন দেখেন, আপনাকে ক্লজ দেখে বুঝতে হবে। কি বুঝতে হবে?
যে এই ক্লজটা এখানে কি ভূমিকা পালন করতেছে। এটা না বুঝলে কিন্তু একটা বিশাল বড় সমস্যা হয়ে যাবে। আপনি কিন্তু গোলমেল মানে গোজামিল পাকায় ফেলবেন। তো গোজামিল না পাকানোর জন্য ঠান্ডা মাথায় জিনিসটা আমাদের বুঝতে হবে। যেমন আমি আর একটা বাক্য লিখি আপনাকে বোঝানোর জন্য। ধরেন আমি ওই সহজ বাক্যটাতে যাই, সুমন হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ টিচেস ইংলিশ। এই যে দেখেন, আপনি এই বাক্যে যখনই আপনাকে আমি বলবো যে হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ, এইটা একটা কি ক্লজ, এর উত্তরে আপনি আমাকে কি বলবেন বলেন তো? এটা একটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। Adjective clause. অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, ব্রিলিয়েন্ট। এখন আমি যদি বলি এটা যে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কাকে মডিফাই করবে, এইটা বলার উপায় কি? মনকে সাবজেক্টকে সুমন। পরে বসবে Subject. তাকে করবে। না, Subject. এই উত্তরটা এরকম হবে না। আমি যখন বলবো, ওকে ঠান্ডা যে মাথায় জায়গায় বুঝতে বসবে করে সাথে সেটা দেখতে হবে। আমি কথা বলতেছি, শোনেন। আমি যখন বলবো যে এটা কাকে মডিফাই করে, তখন আপনি উত্তরটা দিবেন এইভাবে যে সুমন ভাই, অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে আমরা একটা হু দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি যে হু দিয়ে আমরা একটা ব্যক্তিকে মডিফাই করি। অতএব এই অ্যাডজেক্টিভ ক্লজটা একটা ব্যক্তিকে মডিফাই করবে। এবং এটাও আমরা জানি ও যেই ব্যক্তিকে মডিফাই করবে তার ঠিক পরেই বসবে। এই যে দেখেন, আগে সেই সুমন কিন্তু আছে। তাই অ্যাডজেক্টিভ ক্লজ কাকে মডিফাই করবে এইটা দেখতে বোঝার সহজ উপায় হলো ওই অ্যাডজেক্টিভ ক্লজের মার্কারটা, বা যেটাকে আমরা বলছিলাম সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে যে থাকে। যেমন আমি যদি বলি যে একটা ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ হোয়েন দিয়ে শুরু হয়েছে, তাহলে ও কাকে মডিফাই করে বলেন তো বুদ্ধি করে? সময়কে একটা সময়কে মডিফাই করবে। টাইমকে। আমি যদি বলি একটা অ্যাডজেক্টিভ ক্লজ হোয়ার দিয়ে শুরু হয়েছে, তাহলে বলেন তো কাকে স্থানকে। modify প্লেসেস। Place. প্লেস স্থান আমি যদি বলি একটা অ্যাডজেক্টিভ ক্লজ হু বা হুম দিয়ে শুরু হয়েছে, ও কাকে মডিফাই করবে? ব্যক্তিকে পার্সন ব্যক্তিকে। আমি যদি বলি একটা অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট বা হুইচ দিয়ে শুরু হয়েছে, তাহলে ও কাকে মডিফাই করবে? বস্তুকে। কোনো ইনএনিমেট জিনিসকে মডিফাই করবে। তার মানে কি, আমরা অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে যে ওয়ার্ডটা থাকে, যাকে আমরা ফর্মালি বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন, ইনফর্মালি আমরা এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার বলতে পারি বা রিলেটিভ ক্লজ মার্কারও বলতে পারি। তো এই জিনিসগুলোর দিকে তাকালে আমরা বলতে পারবো যে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে মডিফাই করবে। এবং এটাও নিশ্চিত ও যাকে মডিফাই করবে তার ঠিক পরেই সে বসবে। এখন ধরেন আমি আপনাকে এই বাক্যটা লিখে বললাম যে হোয়েন আই ওয়াজ রিটায়ার্ড। এই হোয়েন আই ওয়াজ রিটায়ার্ডটাকে আমি ধরে নিচ্ছি এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ও যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে থাকে, ও কাকে মডিফাই করে বলেন তো বুদ্ধি করে? সময়কে এটা সময়কে মডিফাই করবে। তাহলে আমার প্রথম দায়িত্ব হলো এটা দেখা যে সময়টা কি আগে আছে নাকি নাই। সময়টা আগে আছে না? আচ্ছা দাদা। আছে, কিন্তু তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং যাকে মডিফাই করার কথা তার ঠিক পরেই বসতেছে। কথা কি আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ক্লিয়ার। এখন আমি যদি এই বাক্যটাকে আবার কপি করে নিয়ে আসি, হোয়েন আই ওয়াজ স্লিপিং, এবার বুদ্ধি করে বলেন হোয়েন আই ওয়াজ স্লিপিং যদি আমি ধরে নিই এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটাও কাকে মডিফাই করবে? সময়কে সময়কে। কিন্তু এবার খেয়াল করে দেখেন তার আগে কি সময়টা আছে নাকি নাই? নেই। নাই। নাই। তার মানে এটা কিন্তু আর অ্যাডজেক্টিভ ক্লজ না, তাহলে সে কি ক্লজ? অ্যাডভার্ব অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ। তাহলে এইখানে এসে আমরা শিখে ফেললাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডভার্ব ক্লজ এন্ড অ্যাডজেক্টিভ এন্ড ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ আমরা আজকে থেকে যখনই একটা অ্যাডজেক্টিভ ক্লজ আমরা যখনই ক্লজ দেখব, যে আমাকে বলা হচ্ছে যে ভাই এটা কি ক্লজ, নাউন ক্লজের আলাপ পরে দয়া করে এই প্রশ্ন করেন না নাউন ক্লজ কেমনে বুঝবো, তাহলে কিন্তু মেজাজ গরম হবে। ঠিক আছে, আমরা আলোচনা করছি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুটো নিয়ে। তো আমরা যখন এটা কোনো ক্লজ দেখবো, আমাকে বলা হয়েছে এটা কি ক্লজ আমাকে বলো, তো আপনি প্রথমেই ধরে নিবেন ক্লজ মার্কারের দিকে তাকায়া যে ভাই এটা আমার একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এটা আমার একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ যদি হয়েই থাকে, তাহলে আমি ক্লজ মার্কারের দিকে তাকাই, দেখলাম হোয়েন দিয়ে লিখছে। দুইটা ক্লজে কিন্তু হোয়েন দিয়ে লেখা, হোয়েন আই ওয়াজ রিটায়ার্ড, হোয়েন আই ওয়াজ স্লিপিং, দুইটা ক্লজই হোয়েন দিয়ে লেখা। তো হোয়েন দিয়ে যদি অ্যাডজেক্টিভ ক্লজ আমি বানাই, ওই অ্যাডজেক্টিভ ক্লজ আর যাই কিছু হোক সে সময়কে মডিফাই করবে। এবার আমার দায়িত্ব কি, এই সময়টাকে খুঁজে বের করা যে তার ঠিক আগে ওই সময়টা আছে কিনা। কারণ অ্যাডজেক্টিভ ক্লজ হলে ওই সময়টা থাকবে যাকে সে মডিফাই করতেছে, নয়তো অ্যাডজেক্টিভ ক্লজটা আসতে পারবে না। তো প্রথমটাই যেহেতু আছে, তাহলে চক্ষু বন্ধ করে সে অ্যাডজেক্টিভ ক্লজ,
যেহেতু দ্বিতীয়টায় নাই, তাহলে সে অ্যাডজেক্টিভ ক্লজ না, তাহলে সে কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। এখন এই জায়গাতে এসে আমরা একটা মজার জিনিস শিখবো। যেহেতু অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করবে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে, তাই তাকে মনের মাধুরী মিশিয়ে মুভমেন্ট করানো যাবে না, নাড়াচাড়া করানো যাবে না, তাকে একটা জায়গায় ফিক্সড রাখতে হবে। কিন্তু অ্যাডভার্ব ক্লজ যেহেতু বাক্যের এরকম কোন একটা অংশকে, মানে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এদেরকে মডিফাই করবে না, তাই তাকে স্পেসিফিক ভাবে রাখতে হবে এই জায়গাতেই, এমন কোনো নিয়ম নাই। অ্যাডভার্ব ক্লজকে আপনি বিভিন্ন জায়গায় রাখতে পারবেন। কিরকম? এই দেখেন, আমি মনে করেন বললাম যে হি কেম when I was sleeping। আপনি এইভাবে বলতে পারেন, when I was sleeping he came। আপনি এইভাবে বলতে পারেন, he when I was sleeping came। কিভাবে হয়েছে পরে বুঝাচ্ছি, একটু দাঁড়ান, টেনশন করার কোনো কারণ নাই। তো আমাদের এইখানে আলোচনাটা কি হলো? এইখানে আলোচনাটা হলো যে অ্যাডজেক্টিভ ক্লজ যেমন বাক্যের একটি স্পেসিফিক পার্টকে মডিফাই করে, যে সাবজেক্টকে, অবজেক্টকে, কমপ্লিমেন্টকে, প্রিপোজিশন, অবজেক্টকে, যাকে মডিফাই করে তার ঠিক পরে বসে। কিন্তু অ্যাডভার্ব ক্লজ বাক্যের এই পার্টগুলোকে মডিফাই করতে পারে না। এই কারণে তার বসানোর জন্য কোনো স্পেসিফিক নিয়ম নাই। আমার যেখানে মন চাইবো আমি সেখানেই তাকে বসাইতে পারবো। এখন প্রশ্ন হইল, যেখানে মন চাইবো সেখানে আমি বসাইবো, ঠিক আছে, কিন্তু নিয়ম মেনে তো বসাইতে হবে। আমি যদি আমার জমি বাদ দিয়ে আরেকজনের জমিতে গিয়ে আমার বাড়ি বানায় বসায় রাখি, তাহলে তো হইব না। তাই নিয়ম মেনে চলতে হবে। নিয়মটা কি? এবার আমরা এই নিয়মটা বুঝবো। নিয়মটা হচ্ছে খুব সিম্পল। যখন বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আগে, আপনি চাইলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের শেষে গিয়ে অ্যাডভার্ব ক্লজকে বসাইতে পারেন। যেমন এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে হি কেম, অ্যাডভার্ব ক্লজটা হচ্ছে হোয়েন আই ওয়াজ স্লিপিং। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আগে, অ্যাডভার্ব ক্লজ পরে। এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগেই অ্যাডভার্ব ক্লজ বসতে পারে, হোয়েন আই ওয়াজ স্লিপিং, কমা দিয়ে আলাদা করতে হবে, তারপর লিখলাম হি কেম। এইটা একটা নিয়ম। মানে কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগেও বসতে পারে, পরেও বসতে পারে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে বসলে একটা কমা দিব। আর একটা মজার বিষয় হচ্ছে, অ্যাডভার্ব ক্লজ চাইলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে সাবজেক্ট, হি কেম থেকে হি, বাবা কি করো তুমি? আরে নাই, আরে অফিস গেছে, অফিস কি করছে না? হ্যাঁ যাবে, খেলো গা, যাও। উর্মি, উর্মি, একটু দাঁড়ান তো। এই, ওকে। তা আমি কি বললাম, যে অ্যাডভার্ব ক্লজ দুই জায়গায় বুঝতে পারলো। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে কোনো কমা টমা লাগবে না, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে, সেক্ষেত্রে একটা কমা দিয়ে আলাদা করব। আর একটা নিয়ম কি, থার্ড নিয়ম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে, যেমন আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল হি কেম, এই হি এর পরে বসবে, তবে সেই ক্ষেত্রে এটাকে আলাদা করতে হবে কয়টা কমা দিয়ে? দুইটা কমা দিয়ে আলাদা করতে হবে। তাহলে আজকে থেকে আমরা এটা মাথায় সেট করলাম, অ্যাডভার্ব ক্লজ বাক্যের কোন স্পেসিফিক পার্টকে মডিফাই করে না, বরঞ্চ সে বাক্যের তিন জায়গাতে বসতে পারে। বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগেও বসতে পারে, বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরেও বসতে পারে, বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরেও বসতে পারে। তবে মাথায় রাখতে হবে, এখানে যেভাবে বলা আছে সেই নিয়ম মেনে আমরা ভদ্রলোকের মতো গ্রামারটাকে অ্যাপ্লাই করব। আমরা কি এই বিষয়টা বুঝতে পারলাম? জি জি দাদা, দাদা। ক্লিয়ার। এখন আবার একটা 100%। মজার বিষয় বলি। আপনি যদি রেমন মার্ফির বই পড়েন, দেখবেন এই ধরনের ছোট ছোট অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে যখন তারা আগে বসাচ্ছে কোনো কমা দিচ্ছে না, তাহলে কি আমি নিয়মটা ভুল বললাম, নাকি ওরা নিয়মটা ভুল করলো? কেউই ভুল করে নাই। ওই যে আপনাদের প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম, যে রাইটার যদি ফিল করে কমা দিতে হবে, পজ দিতে হবে, সে পজ দেয়। রাইটার ফিল না করলে তো আমার কিছু করার নাই। এই জন্য আমি বলতেছি, আমাদের এত নিয়ম বুঝতে হবে না, আমরা শুধু এইটুকুই মেনে চলবো, যে অ্যাডভার্ব ক্লজ যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে আসে কোনো কমা লাগবে না, আর যদি আগে আসে বা সাবজেক্টের পরে আসে তাহলে কমা দিয়ে আলাদা করতে হবে। এখন আমি যদি বলি, ওই আগের মতো আবার সেই পুরানো গল্প, ধান ভাঙতে শিবের গীত গাওয়ার মতো আবার সেই গল্প চলে আসবে, যে যদি এমন হয় যে না, আপনি খুব স্পেসিফিক ভাবে এদেরকে আলাদা করতে চান, তাহলে আপনি কোন পাংচুয়েশন ইউজ করবেন বলেন?
এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। এই এম ড্যাশ ভাই, আপনাদের যতদিন আমি ক্লাস নেব 70টা ক্লাস, আমার মনে হয় 70টা ক্লাসে 2 মিনিট করে হলেও এম ড্যাশ আসবে। সো আপনি এম ড্যাশে ছাড়লেও এম ড্যাশ কিন্তু আপনারা ছাড়বে না, কারণ এম ড্যাশ সব জায়গাতে ইউজ হতে পারে, কিন্তু আমরা মনে রাখবো যে এম ড্যাশ কিন্তু বেশি ইউজ করা যাবে না। এটা কি মনে থাকবে? জি ওকে। তাহলে আমরা কি অ্যাডভার্ব ক্লজ কাকে বলে এবং অ্যাডভার্ব ক্লজের প্লেসমেন্টের যে বিষয়টা এবং পাংচুয়েশনের যে বিষয়টা, সেই বিষয়টা বুঝতে পারছি নাকি পারি নাই? জি দাদা ক্লিয়ার। দাদা বুঝতে পারছি। সবাই বুঝতে পারছে। এই দেখেন, আপনারা শান্ত আছেন, নয়েজ কম করতেছেন, ক্লাস কত মজা হইতেছে, স্ক্রিনে দাগাইতেছেন না, কত ভালো হইতেছে। আর দাগাইবেন, হুদাই কথা কইবেন, ক্লাস কি হবে বলেন তো, কি হবে? Chaotic। ক্লাস নষ্ট হবে, ঠিক আছে? মারামারি হবে দাদা। হ্যাঁ। তাহলে আমরা বুঝে গেলাম অ্যাডভার্ব ক্লজ জিনিসটা কি, আমরা বুঝে গেলাম অ্যাডভার্ব ক্লজ কোথায় কোথায় বসতে পারে। এখন একজন আপু বলছিলেন যে ভাই, অ্যাডভার্ব যেহেতু ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব ক্লজও তাইলে আমরা বলতে পারি ভার্বকে মডিফাই করে। আমি কথাটাকে ডিনাই করছিলাম, কিন্তু এটাকে ডিনাই করার তো কোনো চান্স নাই, কারণ এটা তো ভাই সেই ছোটবেলার থেকে শিখে আসছি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। তাহলে তো এটা তো আসলেই সত্যি যে অ্যাডভার্ব ক্লজও ভার্বকেই মডিফাই করবে। তাহলে আমি এই কথাটা কেন বললাম না? এই কথাটা বললাম না এই কারণে, যদি আমি বলে ফেলতাম যে অ্যাডভার্ব ক্লজ ভার্বকে মডিফাই করে, তাহলে লজিক্যালি আমাকে বারবার বলতে হতো কি যে ভাই, ও কিন্তু ভার্বকে মডিফাই করলেও ভার্বের পরে না বসে ভার্বের আগে চলে যেতে পারে, এখানে যেতে পারে, ওখানে যেতে পারে, এগুলো আমার বলতে হইতো। এই জন্য কথাটাকে আমি এড়াই গেছি যে অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করে সেটার পরেই বসে। কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে অ্যাডভার্ব ক্লজ ওই রকম ভাবে স্পেসিফিক করে বাক্যের সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট প্রিপোজিশন অবজেক্টকে মডিফাই করে না, তাই সে যেখানে মন চায় সেখানে বসতে পারে। কিন্তু এটা তো সত্যি যে অ্যাডভার্ব অবশ্যই ভার্বকেই মডিফাই করে, নাকি? হ্যালো? জি দাদা। আমার একটা হ্যাঁ ছোট দাদা। জি দাদা। কোশ্চেন ছিল দাদা। আপনার প্রশ্ন ছোট হোক কিংবা বড় হোক, আমি যেইটুকু বলেছি ওইটুকুর মধ্যে করতে হবে, না তো সঙ্গে সঙ্গে রিজেক্টেড হবে। বলেন। না দাদা, যে হি কেম ইন 2060 when I was retired, এই লাইনটা যদি আমাকে আরেকবার একটু কাইন্ডলি বলেন। আমি আমি বুঝি নাই, হি কেম ইন টু, হ্যাঁ বলেন বলেন। 2060 when I was retired, হ্যাঁ, এইটাতে যা বলছিলেন ওইটা আসলে আমি ক্যাচ করতে পারি না। এখানে আচ্ছা, এখানে আবার আবার এই সমস্যা করেন না যে 2060 সাল কেমনে পাস্ট হয়, আমি ধরে নিছি পাস্ট। এখানে বিষয়টা হচ্ছে, আপনি যখন একটা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করবেন, আপনি প্রথমে ক্লজ মার্কারের দিকে তাকাবেন। আই মিন সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেমন এখানে হচ্ছে হোয়েন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। হ্যালো, বুঝতে পারছেন ভাই? জি জি। এখন একটা অ্যাডজেক্টিভ ক্লজ যদি হয়ে থাকে, হোয়েন দিয়ে লিখি, তাহলে আমিও জানি, আমরা সবাই জানি, আপনিও জানেন যে সে অবশ্যই একটা সময়কে মডিফাই করবে। এখন ও যদি একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে থাকে, ও একটা সময়কে মডিফাই করবে, এবং যেই সময়কে মডিফাই করবে তার ঠিক পরেই ও থাকবে। তার মানে কি, হোয়েন দিয়ে যে যাকে মডিফাই করবেন তার ঠিক পরেই তো ও বসবে। তার মানে কি, ওর আগে গেলেই আমি সময়টা পাবো। আমি কি সময়টা পাচ্ছি? হ্যাঁ দাদা। তার মানে এটা চক্ষু বন্ধ করে কি ক্লজ? এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ। যিনি প্রশ্নটা করেছেন তিনি বুঝতে পারছেন প্রশ্নটা? জি জি দাদা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা বেশ কয়েকটা ইন্টারেস্টিং বিষয় শিখে ফেললাম। অ্যাডভার্ব ক্লজ কাকে বলে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ, এন্ড অ্যাডভার্ব ক্লজের প্লেসমেন্ট পলিসি। আচ্ছা, এটা তো আপনি বুঝে গেলেন। এখন প্রশ্ন হইল, অ্যাডভার্ব ক্লজ বানাবো কিভাবে? এই জায়গাতে একটা মজার বিষয় আছে। অ্যাডভার্ব ক্লজ বানানো খুবই সহজ, ঠিক আছে? কিভাবে অ্যাডভার্ব ক্লজ বানাইতে হয়? এই দেখেন, আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নেবেন। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নেওয়ার পরে তার আগে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বসাবেন। সাবঅর্ডিনেটিং কনজাংশন বসাবেন। যখনই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বসাবেন, সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা? ওই যে হোয়েনটা। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি অ্যাডভার্ব ক্লজ মার্কার হিসেবে কাজ করবে। কারণ আমি যদি অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার দিয়ে বসাই দিই, তাহলে তো সেটা অ্যাডভার্ব ক্লজ মার্কার হবে না। যেমন হু দিয়ে তো আর অ্যাডভার্ব ক্লজ হবে না, ওটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে তার আগে যদি আপনি একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার বা সাবঅর্ডিনেটিং কনজাংশন বসায় দেন, এটা সঙ্গে সঙ্গে একটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হয়ে যাবে। খুবই সহজ জিনিস, কোনো কঠিন কিছু নাই। আমি বুঝিয়ে দিচ্ছি, টেনশন করবেন না। যেমন ধরেন, আমি যদি বলি যে আহ, উদাহরণস্বরূপ আমি যদি বলি যে আই ওয়াজ
স্লিপিং। এখন যেই মাত্রই না আমি এর সাথে একটা হোয়েন লাগাই দিব, হোয়েন আই ওয়াজ স্লিপিং, এই যে এটা কিন্তু সঙ্গে সঙ্গে একটা কি হয়ে গেল, এটা একটা অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল। হয়ে গেল না? হয়ে গেল কি না? ইয়েস অর নো? জি দাদা। হয়ে গেল। Yes. এখন প্রশ্ন হচ্ছে, যখন এটা একটা অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল, যখন এটা ছিল আই ওয়াজ স্লিপিং ফুল স্টপ, এটা একটা কমপ্লিট বাক্য ছিল, যখনই আপনি হোয়েন যোগ করলেন তখন তো হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। সে কি পূর্ণাঙ্গ বাক্য হওয়ার যোগ্যতা রাখে নাকি রাখে না, বলেন তো বুদ্ধি করে? রাখে না। রাখে না দাদা। রাখে না, এই কারণে আমি ডিপেন্ডেন্ট ফুল ক্লজ। স্টপ দিতে পারতেছি না, কারণ সে বাক্য না, সে একটা অ্যাডভার্ব ক্লজ। এখন এই অ্যাডভার্ব ক্লজকে বাক্য বানাইতে গেলে আমার করতে হবে কি, বলেন তো বুদ্ধি করে একটু? প্রিন্সিপাল ক্লাস লাগবে। ব্রিলিয়েন্ট, প্রিন্সিপাল ক্লজ লাগবে। গুড। প্রিন্সিপাল ক্লজ যখন আনবো, এই যে দেখেন আমি প্লাস দিয়ে দিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেক্ষেত্রে এটা একটা সেন্টেন্স হবে নাকি? ইয়েস দাদা। জি দাদা। এই যে আমি লিখলাম হোয়েন আই ওয়াজ স্লিপিং, কমা দিয়ে হি কেম, এবার কিন্তু সে একটা কমপ্লিট সেন্টেন্স, ঠিক না? ইয়েস। এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যাডভার্ব ক্লজটা যে আসলে সাবঅর্ডিনেট ক্লজ, তার প্রমাণটা কি? আমি যদি হোয়েন আই ওয়াজ স্লিপিংটা কেটে নিয়ে ফুল স্টপ দিয়ে দেই, এটা কি বাক্য হচ্ছে নাকি বাক্য হচ্ছে না? হচ্ছে হচ্ছে না। না, হচ্ছে না। হচ্ছে না, হচ্ছে না। আমাদের সাবঅর্ডিনেট ক্লজের সংজ্ঞাটাও ছিল কি, যে তুমি যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজকে কেটে নিয়ে ফুল স্টপ দাও এবং সে বাক্য না হয়, তাহলে সে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তুমি যে কোনো ক্লজকে কেটে নিবে, কেটে নিয়ে ফুল স্টপ দিবে, ফুল স্টপ দিয়ে দেখবে বাক্য হচ্ছে কিনা, না হলে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে আমি লিখে রাখলাম, নট এ কমপ্লিট সেন্টেন্স, তারপরে কি লিখবো, দেয়ারফর, দেয়ারফর এ সাবঅর্ডিনেট ক্লজ লিখে রাখলাম বোঝার সুবিধার্থে, যে এটা একটা কমপ্লিট বাক্য না, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি না? ইয়েস দাদা। জি দাদা। এখন তার মানে কি, অ্যাডজেক্টিভ ক্লজ যেমন আমাকে অনেক নিয়ম মেনে বানাইতে হয়েছে, যে যাকে মডিফাই করবে ওইটা দিয়ে আর একটা বাক্য লিখতে হবে, সেই বাক্য লিখার পর ওটা কোথায় আছে ওটা কাটতে হবে, কাইটা ক্লজ মার্কার বসাইতে হবে, দিন দুনিয়ার অনেক কিছু করতে হবে, এই রকম ঝামেলা আমাদের কিন্তু নাই। এম আই রাইট অর রং? ইয়েস। ইয়েস, ইউ আর খুব রাইট। সিম্পলি রাইট দাদা। একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার টাইপের সাবঅর্ডিনেটিং কনজাংশনে বসাই দিব ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে, ও সঙ্গে সঙ্গে একটা অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে, তার সাথে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগাই দিলে সে একটা বাক্য হবে। কারণ বাক্য হইতে গেলে আপনার অবশ্যই অ্যাটলিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। আমরা কি এই বিষয়টা পুরোপুরি অবগত হইতে পারলাম নাকি পারলাম না? ইয়েস। জি দাদা। ইয়েস দাদা, তাহলে ক্লিয়ার। তাহলে আমাদের এইবার জানতে হবে এই অ্যাডভার্ব ক্লজ মার্কারের সাবঅর্ডিনেটিং কনজাংশনের লিস্ট, কারণ এইটা কিন্তু প্রচুর, এটার কোনো শেষ নাই, এখানে দাদা, বড় ছোট কিছু নাই, প্রচুর দাদা, আছে। বলেন। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে একটু পাচ্ছি, বলেন। হচ্ছে মানে একটু বেশি দ্রুত হয়ে যাচ্ছে। আর একটু যদি স্লোলি বলতেন আর কি, নোট বুঝা এবং নোট করা একসাথে একটু টাফ হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, নোট করতে, আচ্ছা আমি প্লিজ। একটু আসতে যাচ্ছি। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছেন নাকি? জি দাদা। ওকে, আবার একটু আলোচনা করলে ভালো হয় না? বুঝি নাই কি? দাদা আবার একটু আলোচনা করলে ভালো হয়। ভালো পড়ায় না। কোনটা আমি বুঝাবো আর একবার? সাবঅর্ডিনেটিং কনজাংশনের যেটা স্ট্রাকচারটা বললাম কি, যে আপনি যখন কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাবেন, সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে যেই মাত্রই না আপনি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বা অ্যাডভার্ব ক্লজ মার্কার যেটাই বলি ওটাকে যোগ করে দিবেন, ও সঙ্গে সঙ্গে একটা অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। কিন্তু আনফরচুনেটলি এই অ্যাডভার্ব ক্লজ তো কমপ্লিট বাক্য না, ওকে কমপ্লিট বাক্য বানাতে গেলে আপনাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আবার আনতে হবে, বানাইলে সে একটা সেন্টেন্স হবে নাকি? কথা কি আমার ঠিক আছে? জি দাদা। এবং এই সেন্টেন্সটা অবশ্যই কি সেন্টেন্স বলেন তো বুদ্ধি করে কেউ? কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, ব্রিলিয়েন্ট, ধরতে পারছেন, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা কি বললাম, তাহলে তুমি তো ভাই যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাইলেই তার আগেই তুমি খালি সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যাডভার্ব ক্লজ মার্কার বসায় দিবা, তাইলেই হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ, ঠিক না? তাহলে তোমাকে তখন জানতে হবে যে এই অ্যাডভার্ব ক্লজ মার্কার সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা কোনটা আছে নাকি? জি দাদা। তাহলে আমরা এখন জানি এই জায়গায় একটা ঝামেলা আছে, অ্যাডভার্ব ক্লজ মার্কারের কিন্তু শেষ নাই, অজস্র আছে, অজস্র।
যেমন ধরেন হোয়েন দিয়ে হয়, ঠিক আছে, হোয়াইল দিয়ে হয়, অ্যাজ দিয়ে হয়, অ্যাজ, ইফ, অ্যাজ দো দিয়ে হয়, ইফ দিয়ে হয়, আনলেস দিয়ে হয়, ঠিক আছে, তারপরে লেস্ট দিয়ে হয়, তারপর হচ্ছে এই টিল so that দিয়ে হয়, তারপর হচ্ছে বিফোর দিয়ে হয়, আফটার দিয়ে হয়, ঠিক আছে, টিল তারপরে আনটিল হচ্ছে দো, অল দো, ইভেন দো, এগুলা সব দিয়েই হয়। আপনি যত নিয়ম পড়ে আসছেন এক একটার জন্য এক একটা, যেমন দো, অল দো, ইভেন দো নিয়ম পড়ছেন, ইফের নিয়ম পড়ছেন, অনেক মজার মজার জিনিস এখানে আছে, কিন্তু এগুলা সবই ছিল ইন এ সেন্স অ্যাডভার্ব ক্লজ। আজকে থেকে কারো এটা বুঝতে সমস্যা হবে? না দাদা। যেমন ধরেন বিকজ দিয়েও হইতে পারে, ঠিক আছে। তার মানে আমরা আসলে যে নিয়মগুলা পড়ছিলাম এই সবই ছিল বেসিক্যালি কি, অ্যাডভার্ব ক্লজের। অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু আমাদেরকে কি করা হয়েছে, পেঁচাইয়া গুচাইয়া নানান ভাবে পড়ানো হয়েছে, একটা সিম্পল জিনিসকে অনেক মানে প্যারা দেওয়া হয়েছে, আর কিছু না। এখন আমি একটা হ্যালো জিনিস, স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, টপিকের মধ্যে প্রশ্ন করবেন দয়া করে, বলেন আপু। স্যার, আপনি তো তখন বলেছিলেন যে হি কেম ইন 2060 when I was retired। হুম। এখানে 2060 কে মডিফাই করার কারণে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, যখন হি কেম when I was sleeping, এটা হ্যাঁ, হচ্ছে যে কোনো অবজেক্ট কে মডিফাই করে নাই, তাই জন্য এটা অ্যাডভার্ব ক্লজ। হ্যাঁ, কিন্তু দুইটাতেই তো when আছে, অ্যাডভার্ব ক্লজ মার্কার। তাহলে হ্যাঁ, কি আমরা বলতে পারি যে অ্যাডভার্ব ক্লজ মার্কার ক্ষেত্র বিশেষে অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে? অ্যাডজেক্টিভ ক্লজ মার্কারও হতে পারে, বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমার এখানে একটু কনফিউশন ছিল। না না, কোনো কনফিউশন নাই। যেমন ধরেন আপনি হচ্ছেন গিয়ে কি, মনে করেন আমি আপনার কাছে কি, আমি আপনার স্যার বা ভাইয়া, আমি আমার ছেলের কাছে কি বাবা, আমি আমার বউর কাছে কি জামাই, আমি আমার মার কাছে কি পোলা, ঠিক আছে। আবার আমার পোলারে ভগবান বাঁচায় রাখলে, হ্যার পোলা মাইয়া হইলে ওদের কাছে আমি কি হমু, দাদু। তো একই ব্যক্তি বইটা জামাই। বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত হয়ে বিভিন্ন রকম দায়িত্ব পালন করবে। সো একই হোয়েন কোথাও অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার হিসেবে কাজ করতে পারবে, আবার কোথাও অ্যাডভার্ব ক্লজ মার্কার হিসেবে রোল প্লে করতে পারবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? ইয়েস। হ্যাঁ, তাই বুঝতে যখনই আমরা পেরেছি। কনফিউজড হবো তখনই আমরা দেখবো যে ও যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে থাকে, ও কাকে মডিফাই করার কথা, যাকে মডিফাই করার কথা, ওই জিনিসটা বা ওই ব্যক্তিটা বা ওই জিনিস হোয়াট এভার, ওইটা ঠিক আগে আছে কিনা, থাকলে সে অ্যাডজেক্টিভ ক্লজ, আর না থাকলে চক্ষু বন্ধ করে সে অ্যাডভার্ব ক্লজ। বুঝতে পারলাম? ইয়েস। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন আপনি তো মনে করেন ক্লজ মার্কার পায়ে গেছেন অনেকগুলা, এখন আপনি মনে করেন মনে মনে খুশি, ওয়াও আমি তো মোটামুটি বুঝা গেছি জিনিসটা। কিন্তু না, এখানে আবার একটা সেন্স অ্যাপ্লাই করার ব্যাপার স্যাপার কিন্তু আছে। কিরকম ব্যাপার স্যাপার আছে আপনাকে আমি একটু এবার এই জিনিসটা একটু বুঝাই, আসেন। আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটু জল খেয়ে আসি, আমার গলা শুকিয়ে গেছে। কিন্তু বাবা, আমাকে শুনতে পারছেন সবাই? ইয়েস। জি দাদা। জি স্যার, শুনতে পাচ্ছি। জি দাদা দাদা, একটা শোনা কোশ্চেন ছিল। এখন আমরা একটা জিনিস বুঝবো, আমার লেকচার কি আগোছালো মনে হয় না খুব স্ট্রাকচার্ড মনে হয়, বলেন দেখি? দাদা স্ট্রাকচার। বুঝালো মনে হয়। খুবই আচ্ছা, স্ট্রাকচার। আমি সব সময় চেষ্টা করি যে লিখে লিখে গল্প, গল্প তো করি না, মানে বুঝে 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 স্ট্রাকচার্ড ওয়েতে আগানো। কারণ আমি ইংলিশটা বেসিক্যালি আমি নিজে শিখছি এইভাবে। সো দা ওয়ে আই লার্ন ইংলিশ, আমি ঠিক সেই ওয়েটাই আপনার উপর অ্যাপ্লাই করছি। যদি প্রয়োগ করতে পারেন, আপনিও আমার মতো ডি গ্রেড থেকে অনেক দূর এগিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো ধরেন আমার কাছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আমার কাছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। তো আমার মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসছে। সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি? হি ইজ পুয়ার। আবারও লিখলাম, হি ইজ পুয়ার। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার আগে আপনি মনে মনে চিন্তা করছেন যে আচ্ছা ভাই, এটার আগে একটা দিয়ে অ্যাডভার্ব ক্লজ মার্কার বসে দেই, অ্যাডভার্ব ক্লজ মার্কার বসে দেই। যদি বসে দেই তাইলে এই দুইটা জিনিস মিলে কি হয়ে যাবে বলেন তো বুদ্ধি করে একটু? সেন্টেন্স।
Adverb না clause. অ্যাডভার্ব কেন ক্লজ সেন্টেন্স কেন Adverb হবে আমাকে clause একটু হবে। ক্লিয়ার করেন তো ভাই, কেন মনে হলো সেন্টেন্স হবে এটা? সেন্টেন্স হবে না, তা আরো একটা ইন্ডিপেন্ডেন্ট এইটা ক্লজ লাগবে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাডভার্ব লাগবে। ক্লজে রূপান্তরিত হবে নাকি? হ্যাঁ হ্যাঁ জি যদি দাদা। আমি একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে নিয়ে আসি, তাহলে আমরা খুব লজিক্যালি বলতে পারি যে এটা একটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হবে নাকি? জি জি দাদা। আচ্ছা, সেক্ষেত্রে এটাকে একটা কমপ্লিট সেন্টেন্স বানাইতে গেলে কি করতে হবে? আরো আমাকে একটা আরো একটা একটা ইন্ডিপেন্ডেন্ট independent clause। আনতে হবে। আনলে কি হবে? জিনিসটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে নাকি? হবে জি আচ্ছা, এখন আমি যদি বলি বাক্যটা আমি এইভাবে লিখবো, তাহলে কি দাঁড়াচ্ছে? বাক্যের শুরুতেই অ্যাডভার্ব ক্লজ চলে আসতেছে না? হ্যাঁ। জি দাদা। জি তাহলে খুব লজিক্যালি পাংচুয়েশন দিয়ে কমা দিয়ে আলাদা করতে হবে না? হবে। জি হ্যাঁ এই যে আমি কমাটাও বসায় রাখলাম, ঠিক আছে, ভালো করে বুঝেন। এখন আমি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখলাম। একটা লিখলাম কি, হি ইজ অনেস্ট, যদি এখানে হিটা বড় হাতের আসছে, সে হিটাকে ছোট হাতে লিখে দিই ভালো হবে। আর একটা লিখলাম যে হি ক্যান নট বাই দ্য কার, হি ক্যান নট বাই দ্য কার, এখানেও হিটাকে ছোট হাতে লিখলাম। আচ্ছা, এখন দেখেন, আপনি যখন চিন্তা করছেন যে আমার এই হি ইজ পুয়ার, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে আমি একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার বসায় দিব, তখনই আপনার মাথায় আসে ভাই আমার তো আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, তাইলে আমার এটা বাক্য হয়ে যাবে। তো আপনি কিন্তু বাক্যটা আনছেন, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এনে বানাইছেন। এখন ধরেন আমি যদি বলি আমি অ্যাডভার্ব ক্লজ মার্কার হিসেবে কি আনলাম, আমি আনলাম হচ্ছে দো বিকজ, তো আর এখানে কি আনলাম, আমি আনলাম হইলো দো। এখন দেখেন, আমি যদি বলি বিকজ হি ইজ পুয়ার, এটা একটা অ্যাডভার্ব ক্লজ, কমা দিয়ে মেন ক্লজ, গ্রামাটিক্যালি কিন্তু এটা কারেক্ট। আমি যদি বলি দো হি ইজ পুয়ার, কমা দিয়ে হি ক্যান নট বাই দ্য কার, এটাও কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। কারণ কি, আমি অ্যাডভার্ব ক্লজ আনছি প্রথমে, কমা দিয়ে আলাদা করে মেন ক্লজ বসাইছি, তারপর পূর্ণাঙ্গ বাক্য বানাইছি। কিন্তু প্রবলেম হচ্ছে কোথায়? প্রবলেম হচ্ছে ডিসপাইট দ্য ফ্যাক্ট ইটস গ্রামাটিক্যালি কারেক্ট, বোথ অফ দেম আর গ্রামাটিক্যালি কারেক্ট, প্রবলেমটা কোথায়? অর্থে মিলিয়ে। মিনিং অর্থসঙ্গতিপূর্ণ দিচ্ছে না, নয়। এই অসঙ্গতিপূর্ণ। ব্রিলিয়েন্ট, আপনারা তো ব্রিলিয়েন্ট, দেখছেন, পড়লেই পারবেন, না পারার কোনো কারণ নাই। অর্থে সমস্যা। সো গ্রামাটিক্যালি কারেক্ট হলেই যে তুমি কারেক্ট তা কিন্তু না, তোমাকে অর্থেও কারেক্ট হতে হবে। তো আপনার এই অর্থেও কারেক্ট হওয়ার জন্য আপনি দেখতে পারছেন যে আমার এই পুরো শ্রমটাই কি হয়ে গেল, পণ্ডশ্রম হয়ে গেল। তো যেহেতু পুরোটা পণ্ডশ্রম হয়ে গেছে, একটু দাঁড়ান, হ্যাঁ, সমস্যা হলো ভাই আমি হয়ে গেছি বুড়া, আমার হলো বেশিক্ষণ বসে থাকলে পিঠ করে ব্যথা, আমার আসলে অনেক সমস্যা, বুঝতে পারছেন? ভাল লাগে না বলতে বলতে, এত সমস্যা হলো। একটু দাঁড়ান, আমি এটাকে, আচ্ছা এটাকে যে 2 পেজে চলে যাচ্ছে, 2 পেজে লয়ে জায়গায় সমস্যা নেই, যান নিচে নিয়ে যাই, হ্যাঁ, যেন বোঝার সুবিধার্থে। এখন আমার তাহলে কি করতে হবে? আমি বলবো যে ভাই তুমি চক্ষু বন্ধ করে বিকজটাকে নিয়ে আসো পরে, আর দোটাকে নিয়ে যাও হইলো আগে। উপরে দোটাকে যদি আমি উপরে নিয়ে যাই, এবার দেখেন তো ঠিক আছে কিনা। জি দাদা। ঠিক আছে ঠিক আছে। এবার দাদা। কি ভুল আছে কোনো? এবার কিন্তু কোনো ভুল নাই। তার মানে দেখেন, আপনার অ্যাডভার্ব ক্লজ বানানো সহজ, এই আনন্দে কিন্তু লাফায় উঠলে হবে না। আপনাকে কিন্তু যথেষ্ট সেন্সিবল এবং রেসপন্সিবল ওয়েতে, প্রুডেন্টলি এন্ড ওয়াইজলি এন্ড ডেক্সট্রাসলি আপনাকে অ্যাডভার্ব ক্লজ ইউজ করতে হবে। আন্দাজে উন্দাজে লাগাই দিলে কিন্তু হবে না, বুঝে শুনে ইউজ করতে হবে, তাই না? জি দাদা। সবাই বুঝতে পারছি আমরা? হ্যাঁ দাদা জি দাদা ক্লিয়ার। ওকে, হ্যাঁ, ভাইয়া ঠিক এবং আছে। আপনারা সবাই একটু রেসপন্স করবেন, কারণ আপনাদের রেসপন্স হচ্ছে কনফার্মেশন। আমি একটা কনফার্মেশন বায়াসে ভুগতেছি, তাই না? আপনি হ্যাঁ না বলে বুঝবো কিভাবে? তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যাডভার্ব ক্লজ বানানো সহজ, এতে কোনো প্রবলেম নাই, কিন্তু আমাকে খুব সেন্সিবল ভাবে মাথায় রাখতে হবে যে ক্লজ মার্কারের ইউজটা যেন ঠিকঠাক থাকে। তাহলে আমরা যেহেতু এখন বেসিক জিনিস বুঝা গেছি, তাহলে আমরা এবার একটু ভিন্ন টপিকের আলোচনায় চলে যাই। যেমন ধরেন আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কি বলেন তো একটু শুনি। ইরান আমেরিকা অ্যাটাক করেছে। সিনিয়র অফিসারের সিলেবাস চেঞ্জ সিলেবাস। হয়ে গেছে। ওকে ওকে সিলেবাস চেঞ্জ। তাহলে আমরা মনে করেন একটা বাক্য লিখলাম, আমি একটা বাক্য কি লিখলাম যে দা কোয়েশ্চেন প্যাটার্ন, দা, সরি, আমি বললাম যে আমাদের ব্যাংক পরীক্ষা নেই, ওটার নাম কি, বিএসসি না?
হ্যাঁ, তা আমি বললাম কি আম, আমি বললাম যে বিএসসি হ্যাজ চেঞ্জড ইটস কোশ্চেন প্যাটার্ন। আমি লিখলাম। এখন একটা জিনিস আপনাকে আমি শিখাই লিখার ক্ষেত্রে, এটা যদি আমাদের অ্যাডভার্ব পদের সাথে কানেক্টেড না, এটা একটা ডিফারেন্ট জিনিস। এই যে আপনি লিখছেন না, এটা না সবাই লিখতে পারবে, এবং ব্রেইন ইজ ইমিডিয়েটলি রেডি টু ডেলিভার দিস সেন্টেন্স। সো আপনি ডেলিভার করতে পারেন, সবাই এটাকে ডেলিভার করতে পারে, উই হ্যাভ নো প্রবলেম। বাট যখনই আপনি ব্রেনকে একটু স্কুইজ করবেন, ব্রেনকে একটু স্টর্মিং করবেন, তখন ব্রেন বলবে যে না, এই বাক্যটা সবাই লিখবে। ব্রেন আপনাকে সিগন্যাল দিবে যে আমি সুমন ভাইয়ের ছাত্র, সো মাই ডিউটি ইজ টু মেক শিওর এটাকে আমি আরেকটু স্ট্যান্ডার্ড, একটু ভাবসাব নিয়ে লিখবো, নাকি? ঠিক আছে না কথা আমার? জি দাদা। আমরা কি লিখবো? বিএসসি হ্যাজ বিএসসি হ্যাজ shifted from its traditional traditional pattern for written exam। দেখেন তো কেমন লাগতেছে? স্মার্ট শোনাচ্ছে। না, ইনভার্সন নাই, নর্মাল সেন্টেন্স বলেন। এখন সেন্টেন্সটা কেমন লাগছে বলেন? সুন্দর। হ্যালো, ওটার থেকে অনেক অ্যাডভান্স এখন একটু ভারী ভার্তিক মনে হচ্ছে, তাই না? মনে করেন আমি যদি আপনাকে মনে করেন আপনার আমাকে ইন্ট্রোডিউস করাইলো যে এই তোমাদের সামনে আজকে আসতেছে 30 বছরের রাইটিং অভিজ্ঞ সুমন ভাই, ঠিক আছে? তাহলে আপনার কাছে মনে হবে 30 বছর ধরে একটা লোক রাইটিং পড়াইতে, হাতের বয়স কমপক্ষে 50 বছর, তাহলে হাতের ভাইটাকে কে লিগা? এটা প্রবলেম হয়ে গেল, ঠিক না? আপনি আমাকে বলতে পারতেন কি তোমাদের সামনে আসছে ক্লাস নিবে 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মিস্টার সুমন সেন। এবার কিন্তু একটা ভাব আসছে। তো রাইটিং এর ক্ষেত্রে আপনাকে কি ভাবটা ধারণ করতে হবে যে আরে বিএসসি হ্যাজ চেঞ্জ ইটস কোশ্চেন, বাট এটা সবাই লিখবো, ঠিক আছে? আমি লিখবো সামথিং ডিফারেন্ট। বিএসসি হ্যাজ শিফটেড ফ্রম ইটস ট্রেডিশনাল প্যাটার্ন ফর দ্য রিটেন এক্সাম। এটা একটা ভারী ভারী ভাব আসছে, নাকি? হ্যালো, জি জি দাদা। দাদা তো হ্যাঁ দাদা আমাদেরকে এই ভারী ভারী ভাবটাতে আসতে হবে, ঠিক আছে? তো আপনি মনে করেন এটা লিখছেন। এখন আপনি মনে করেন, মনে মনে ভাবেন, আপনি আর একটা বাক্য মনে মনে ভাইয়া ফেলছেন। কি ভাইয়া ফেলছেন? আপনি আর একটা বাক্য মনে মনে ভাইয়া ফেলছেন, সেটা হইলো, একটু দাঁড়ান আমি কপি করে নিয়ে আসি। আপনারা কি লেকচার এনজয় করছেন না বোর হচ্ছেন? এনজয় এনজয় করছি দাদা এনজয় করছি দাদা। ওকে, এবার আপনি আর একটা বাক্য লিখলেন, মনে মনে ভাবেন। মনে মনে ভাবলাম কি যে স্টুডেন্টস হ্যাভ টু স্টুডেন্টস হ্যাভ টু বি স্টুডেন্ট হ্যাভ টু চেঞ্জ, ঠিক আছে, দেয়ার প্রিপারেশন। আপনি মনে করেন লিখলেন যে বিএসসি কি করছে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছে, স্টুডেন্টকেও চেঞ্জ করতে হতে প্রিপারেশনটা, তাই না? ঠিক আছে না কথাটা আমার? হ্যালো, কথা সত্য। কথা সত্য। এখন এইটাও আমরা লিখবো না যে স্টুডেন্টস হ্যাভ টু চেঞ্জ দেয়ার প্রিপারেশন, আমরা একটু ভিন্ন কিছু লিখবো, এমন কিছু লিখবো যে স্যার বুঝবে হ্যাঁ রে, এটা জিনিস, এটা পারবে, এটা আটকাম কিছু নাই। আপনি লিখবেন যে স্টুডেন্টস লিখবেন না, আপনি লিখবেন যে ক্যান্ডিডেটস হ্যাভ টু বি ইকুইপড। নয়েজ আসতেছে কেন একটু বলবেন? নয়েজ আজকে তো কেউ সাউন্ড অন করতেছে না ভাই, নয়েজ আসবে কেন? আমি তো নয়েজ পাচ্ছি না, তাও আমি বন্ধ অনেকে করতে আনমিউট করা অনেকে আনমিউট করা আনমিউট ঠিক আছে, কিন্তু নয়েজ করলে ধরেন যে কথাবার্তা হয়তো একটু ওই আনমিউট করার কারণে একটু এবার চেয়ে বন্ধ করে দিছি। এখন আপনি লিখছেন স্টুডেন্টস হ্যাভ টু চেঞ্জ দেয়ার প্রিপারেশন, না, স্টুডেন্ট হ্যাভ টু চেঞ্জ দেয়ার সবাই পারে, আমরা লিখুন কি লিখুন, এটা বাদ। আমরা লিখবো ক্যান্ডিডেটস হ্যাভ টু বি ইকুইপড উইথ নিউ স্ট্র্যাটেজিস। দেখেন তো এবার অডিও অন করে বলেন কেমন হলো সেন্টেন্সটা? সুন্দর হলো না? জি দাদা। অ্যাডভান্স। That is the beauty of writing. If you want to impress your audience, if you want to impress your examiner, if you want to impress your teacher, if you want to impress your boyfriend, impress your girlfriend, impress your anyone else's, writing change করেন। আপনার কোনো মনে করেন যে আপনার
আপনার কি বলে প্রেজেন্টেশন স্কিল খারাপ, কোনো সমস্যা নেই, রাইটিং দিয়ে আপনি সব জায়গায় এন্ট্রি পেয়ে যাবেন। আপনি কোনোদিন চাইলেও ওই জাতিসংঘে গিয়ে ভাষণ দেওয়ার সুযোগ পাবেন না, মানে ইন জেনারেল সেন্সে বলছি। কিন্তু আপনি আগে জাতিসংঘে চিঠি পাঠান, ওইটা জাতিসংঘে কিন্তু পৌঁছাইবো। সো রাইটিং কিন্তু একটা ভয়ঙ্কর একটা জিনিস, ঠিক আছে? সো রাইটিং ভালো হলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। এবার আমি একটা জিনিস বলি আপনাকে, দেখেন এই দুইটা বাক্যের দিকে আমি তাকাইতে বলতেছি। এই যে দুইটা বাক্যের দিকে আপনি তাকাইতেছেন, দেখেন বিএসসি ট্রেডিশনাল প্যাটার্নটা চেঞ্জ করছে। ক্যান্ডিডেটদের কি করতে হবে, নতুন স্ট্র্যাটেজির সাথে ইকুইপড হতে হবে, মানে নতুন স্ট্র্যাটেজি নিতে হবে। এখন এই দুইটা বাক্যকে আমি যদি বলি এক করতে চাই, তাইলে কিন্তু আমি চাইলে খুব সহজে এটাকে এক করতে পারি। কিভাবে পারি? এই আগে একটা ক্লজ মার্কার দিব। অ্যাডভার্ব ক্লজ এনে আমি কি লিখলাম? আমি লিখলাম অ্যাজ। অ্যাজ মানে কি? অ্যাজ মানে হলো যেহেতু। যেহেতু বিএসসি ব্লা 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 করেছে, তাইলে মেইন ক্লজটা এবার পরে আসলো কি, কমা দিয়ে, ক্যান্ডিডেটস হ্যাভ টু বি ইকুইপড উইথ নিউ স্ট্র্যাটেজিস। মাথায় ঢুকছে? হ্যাঁ দাদা। তাহলে প্রথম পার্টটা কি হয়ে গেল? অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল। আর পরেরটা কি হয়ে গেল? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল ক্লজ। ক্লজ। এখন একটা বিষয় আছে, আপনি যদি বলতেন যে না আমি তো এখানে অ্যাজ ইউজ করব না, আমি এখানে অ্যাজ ইউজ না কইরে এখানেটা কি ইউজ করবো, এখানে আমি ইউজ করবো অলদো, যে যদিও তারা চেঞ্জ করছে ক্যান্ডিডেট এটা করতে পারে, হবে তাহলে বলেন তো বুদ্ধি করে? জি না। না স্যার। হবে না হবে না। কিন্তু। দ্যাট ইজ দ্য বিউটি অফ সেন্স। এটাই হলো সেন্স, যে আমি যা লিখবো তার প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা সেন্টেন্সের উপর আমার কন্ট্রোল থাকতে হবে। তাহলে আমি বুঝে গেলাম যে এখানে এটাকে অ্যাডভার্ব ক্লজ বলছি, আর পরেরটাকে আমি কি করলাম, আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানালাম। এখন মনে করেন আপনার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া আসছে? যে না, সুমন ভাই এটা আমার শিখাইছে, তো কি হয়েছে, আমি একটা অন্য কিছু বানাবো। কি বানাবো? এই যে দেখেন, আমি বলবো যে ক্যান্ডিডেটস, এই সরি কই গেল, কই যেন, হ্যাঁ কি দেখছেন, কি হঠাৎ করে ব্রেন থেকে জিনিসটা হাওয়া হয়ে গেল, শিট। জিনিসটা হারায় ফেলছি বলতে গিয়ে, দেখছেন এই ইনস্ট্যান্ট লেকচারে একটা সমস্যা, বলতে 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 ঠুস করে ব্রেন থেকে হারায় যায়। আচ্ছা, এক্সট্রিমলি সরি, হোয়াট এভার। অ্যাজ এর জায়গায় সিন্স ইউজ করলে কি হবে? বুঝি নাই। অ্যাজ এর জায়গায় সিন্স যদি ইউজ করি হবে কিনা? সিন্স মানেও যেহেতু বোঝায়, আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তবে সিন্সের সাথে অ্যাজ এর কিছুটা খুব সাটল একটা পার্থক্য আছে, কিন্তু আপনি অল্টারনেটিভলি ইউজ করেন রাইটিং এ, কোনো প্রবলেম হবে না বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে, ঠিক আছে। দাদা এই যে শেষ এই করি দাঁড়ান, শেষ করি দাঁড়ান। এখন একটা জিনিস বুঝতে হবে, আপনি এখানে অ্যাডভার্ব ক্লজ বানাইছেন বিএসসির এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে। এখন আমি যদি বলতাম যে না ভাই, আমি ক্যান্ডিডেটের যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা এটাকে অ্যাডভার্ব ক্লজ বানাবো, বানালে কোনো সমস্যা ছিল আমার? কোনো সমস্যা নাই। আপনি যদি বলতেন যে অ্যাডভার্ব ক্লজটা আপনি বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে নিয়ে যাবেন বা সাবজেক্টের পরে নিয়ে যাবেন, কোনো সমস্যা আছে? না দাদা। এই যে দেখেন, আমি এবার আপনার একটা সেন্টেন্স লিখে দেখাই, দেখেন, ক্যান্ডিডেটস কমা অ্যাজ বিএসসি হ্যাজ শিফটেড ফ্রম ইটস ট্রেডিশনাল প্যাটার্ন ফর দ্য রিটেন এক্সাম কমা হ্যাঁ সরি হ্যাভ টু বি ইকুইপড উইথ নিউ স্ট্র্যাটেজিস। এই বাক্যটা কি বুঝতে পারলাম নাকি পারলাম না? পারলাম। পারছি স্যার। এবার বুঝছেন জি দাদা, পত্রিকার পারছি। বাক্য পইরা আমরা কেন বুঝি না? মাথায় ঢুকছে আজকে জিনিসটা? লিস্টারে এই ধরনের সেন্টেন্স গুলো পাওয়া যাইতো আগে, তখন বুঝতে পারতাম হ্যাঁ, না। আগে না, সবসময় পান, আজকে থেকে বুঝতে পারতেছেন না যে ঘটনাটা কোন জায়গায় হইতেছিল আমাদের। জি দাদা, জি দাদা। এক্স্যাক্টলি, এটাই হলো লার্নিং এর মজা, যখন টু দি পয়েন্টে পড়বেন সব ক্লিয়ার। তাহলে আমরা তো অ্যাডভার্ব ক্লজ বানানো বুঝা গেলাম। এখন দাদা এটাই আরেকবার একটু বলবেন ক্যান্ডিডেটস কেন সামনে আসলো? আপনি প্রথম থেকে একটু শোনার চেষ্টা করা দরকার ছিল, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে গিয়ে অ্যাডভার্ব ক্লজ বসতে পারে, সেক্ষেত্রে দুইটা কমা দিয়ে আলাদা করতে হয়। যেমন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে কোনটা, ক্যান্ডিডেট হ্যাভ টু বি ইকুইপড উইথ নিউ স্ট্র্যাটেজিস, তাই ক্যান্ডিডেটের পরে এসে বসলো, দুইটা কমা দিয়ে আলাদা হলো নাকি? হ্যালো ম্যাডাম, বলেন। জি দাদা। আর একটা লিখতে পারি কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের শেষে ক্যান্ডিডেটস হ্যাভ টু বি equipped with new strategies। তারপরে কি লিখবো? as BSc has
shifted from its traditional pattern for the written exam. এখানে কোনো কমা টমা লাগবে না। কেন লাগবে না? কারণ এটা শেষে গিয়ে বসছে। তাহলে ধরতে পারলাম বিষয়টা আমরা। জি দাদা। দাদা এটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন ছিল বলেন? দাদা এই যে এখানে ক্যান্ডিডেট পরে একটা কমা আপনার দিয়ে কথাটা তারপর জোরে বলেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়তো হেডফোন দিয়ে বলতেছেন তাই কথা বুঝতে পারতেছি না। জি দাদা এখানে হচ্ছে ক্যান্ডিডেটসের পরে একটা কমা তারপর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ তারপর একটা কমা দিয়ে তারপর হচ্ছে বাকি অংশটা। এটা তো একটা কমপ্লেক্স সেন্টেন্স। অবশ্যই প্রত্যেকটাই কমপ্লেক্স, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স অ্যাডভার্ব এবং উপস্থিতি পাচ্ছি আমরা, এটা প্রত্যেকটাই কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? হ্যাভ টু বি ইকুইপড উইথ নিউজ স্টুডেন্টস, এটা তো হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। আমি কথা বুঝতেছি ভাই, আপনি একটু কাইন্ডলি আপনার এই এই মানে এই সাউন্ড ইস্যুটা সলভ করে আমাকে বলেন, বা কেউ যদি বুঝতে পারেন ভালো করে আমাকে একটু বলেন, আমি উত্তর দিচ্ছি। দাদা এটা আমি বলছিলাম যে কথা খুব হ্যাভ টু খুব বি ভেগ, খুব ইকুইপড উইথ। অস্পষ্ট শুনছি, আমি শুনতে পারছি না। আপনি কাইন্ডলি চ্যাট বক্সে লিখে দেন, আমি দেখছি। তাহলে আমরা কি সবাই বুঝতে পারছি বিষয়টা? ইয়েস দাদা। আচ্ছা, দাদা এখন হ্যাঁ বলেন। এইখানে আমরা দুইটা প্রথমে যে লাইন লিখেছি যে বিএসসি হ্যাজ শিফটেড ফ্রম ইটস ট্র্যাডিশনাল প্যাটার্ন ফর দ্য রিটেন এক্সাম, এটাও তো দাদা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজই মানে সেন্টেন্স আমরা পাচ্ছি। হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ পরে যখন ক্যান্ডিডেট হ্যাভ টু বি ইকুইপড উইথ নিউ স্ট্র্যাটেজিস, এটাও তো আমরা একটা ইন্ডিপেন্ডেন্টই পাচ্ছি। হ্যাঁ 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 তো হ্যাঁ দুইটা ইন্ডিপেন্ডেন্ট যখন আমরা নিয়ে আসতেছি তখন আবার এইখানে শুধুমাত্র কি অ্যাড যোগ করার জন্যই এটা হচ্ছে আমার ক্লজ হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 অ্যাডভার্ব ক্লজ হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এখন আপনি যদি বলতেন যে না ভাই, আমি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রেখে তারপরে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে লিখবো, হুম, তাহলে তো এটা এই কম্পাউন্ড হুম, সেন্টেন্স হয়ে যাবে। তখন হ্যাঁ সেটা হ্যাঁ কিন্তু আর কমপ্লেক্স হবে না। কিরকম হবে না? হ্যাঁ এই যে দেখেন, এই যে আপনাদের নতুন প্যাটার্নে বলছে না লিখতে হবে, কি বলে, এই যে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে। এই যে দেখেন, বিএসসি হ্যাজ শিফটেড ফ্রম ইটস ট্রেডিশনাল প্যাটার্ন ফর রিটেন এক্সাম। এই যে আমি সেমিকোলন দিয়ে লিখলাম, এই মনে করেন যে লিখলাম কনজিকুয়েন্টলি, এই যে ব্লা কমা দিয়ে ব্লা 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 ব্লা। তাহলে এখন এটা কি সেন্টেন্স বলেন তো বুদ্ধি করে? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড এখন কিন্তু সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড। সো একই বাক্য কম্পাউন্ড করেও লিখতে পারছি, কমপ্লেক্স করেও লিখতে পারছি। সো আপনাকে ভ্যারাইটি আনতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যাঁ হ্যাঁ ইয়েস। দাদা। আচ্ছা, এখন শোনেন, এই যে আপনার 5 দিন ধরে যে আমি পড়াইলাম, গলা ফাটাইয়া ফাটাইয়া মারামারি কইরা অ্যাডজেক্টিভ ক্লজ পড়াইলাম, আপনার কাছে কি মনে হয় অ্যাডজেক্টিভ ক্লজের আলোচনা কি শেষ হয়ে গেছে নাকি এখনো আছে? বলেন তো বুদ্ধি করে। দাদা এখনো মনে আছে। হয় না আছে। শেষ হয়েছে। এখনো আছে। মহাসমুদ্র। এটা হলো মাত্র শুরু, মহাসমুদ্র, ঠিক আছে? আচ্ছা দাদা, লাস্ট সেন্টেন্সটাতে আমরা যদি প্রথমে এখানেও আমরা এস ব্যবহার করি তাহলে কি কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। আপনি যদি এখানে বলেন যে একটা অ্যাজ ব্যবহার করবেন, তাহলে দেখেন আমরা আসেন জিনিসটা শিখি। আমি যদি বলি যে এখানে অ্যাজ দিব, একটা অ্যাডভার্ব ক্লজ আর পরে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করতে পারে না, কারণ কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটা সিমিলার জিনিসকে অ্যাড করবে। আগেরটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, পরেরটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কি হবে নাকি হবে না? হবে না হবে না দাদা। না। জি দাদা, বুঝতে পারছি। আচ্ছা দাদা এই যে আমরা যেমন এই যে বিসিএস এর সাথে এজ আনলাম, আমরা তো চাইলে ক্যান্ডিডেটের সাথে যেমন মানে আমি তো বিসিএস এটা টা ঠিক বললামই রাখলাম। আপনাকে, আপনি যদি মনে করেন যে ক্যান্ডিডেটের ক্লজটাকে ডিপেন্ডেন্ট করবেন, করে ফেলবেন, আপনার মতো আপনি ইউজ করবেন। আপনি যদি মনে করেন বিএসসিটাকে অ্যাডভার্ব ক্লজ বানাবেন, এটা আপনার বাপের সম্পদ, যেমনি মন চায় তেমনি ইউজ করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বলছে যেমন মানে ওই ক্ষেত্রে মানে এই যে সেকেন্ড যেটা লিখলাম সেরকম মানে কিরকম হবে? যেমন আমি দেয়ার ফর ইউজ করলাম এখানে। কেন দেয়ারফোর তো ভাই আপনার না, দেয়ারফোর তো আপনার সাবঅর্ডিনেট ক্লজ ক্রিয়েট করতে পারেন। দেয়ারফোর তো ভাই কোঅর্ডিনেট ক্লজ ক্রিয়েট, দুইটা সিমিলার প্যাটার্নকে যুক্ত করে ভাই, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? দাদা আচ্ছা, কনসিকুয়েন্টলিটা কনজাংশন দাদা সিমিলার কোয়েশ্চেন আসতেছে। এই যে এখন সিমিলার কোশ্চেন এখন আসবে, কারণ ওই যে বারবার খালি উল্টাপাল্টা প্রশ্ন হচ্ছে। এখন একটু পরে বন্ধ করে দেবো, সমস্যা নেই। কনসিকুয়েন্টলি এটা আমরা পড়েছিলাম, এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, সো ইট উইল অ্যাড টু সিমিলার আইটেম। অন দ্য আদার হ্যান্ড অ্যাজ বা সিন্স যেটাই বলেন, এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, ওরা ডিফারেন্ট প্যাটার্ন নিয়ে কাজ করতে পারবে। সো এখানে অ্যাজ যুক্ত করা যাবে না, যেই কারণে এটা আমি ক্রস করে দিলাম, এটাকে আমি রেড মার্ক করে দিই আরো ভালো হবে, ঠিক আছে? আমরা কি পুরো ব্যাপারটা অবগত হইতে পারলাম নাকি পারলাম না, একটু বলবেন জি প্লিজ। দাদা, ক্লিয়ার। হ্যাঁ দাদা। থ্যাংক ইউ আমরা ভেরি এগোতে মাচ। এখন অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু আলোচনা শেষ হয় নাই। কেন হয় নাই এই জিনিসটা আমরা এবার বুঝবো।
খুব টেকনিক্যালি বুঝবো, দয়া করে কেউ লাফালাফি করব না। আমরা প্রথমে দেখেন কি ডিভাস্টেটিং চ্যাপ্টার এবং কি ইন্টারেস্টিং চ্যাপ্টার একই সঙ্গে, বোথ, দিস ইজ বোথ ডিভাস্টেটিং অ্যান্ড ইন্টারেস্টিং, ওয়েট করতেছে। এই যে আপনার বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট কে এবার বলতে হয় বুদ্ধি করে। ক্যান্ডিডেট ক্যান্ডিডেট। এই যে আপনার অ্যাডভার্ব ক্লজ, এই অ্যাডভার্ব ক্লজেরও তো একটা সাবজেক্ট আছে না, বলেন তো বুদ্ধি করে। জি জি দাদা এই যে বিএসসি সাবজেক্ট পাইলাম বিএসসি, আমি যদি বলি যে ভাই আপনি অ্যাডভার্ব ক্লজের যে সাবজেক্ট এই অ্যাজটাকে মাথা থেকে দূর করে ভাবেন, আপনি বিএসসির এই ক্লজের সাবজেক্টের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ চাইলে আনতে পারেন না? একইভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজেরও যে সাবজেক্ট, তার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনা যেতে পারে নাকি? জি তার মানে কি, আমি যে অ্যাডজেক্টিভ ক্লজটা পড়লাম এই পুরো কনসেপ্টটাই কিন্তু আমার কি শেষ হয়ে গেল তা না, এটা কিন্তু পুরোটাই এখনো কিন্তু কি আমাদের সাথে এক্সিস্ট করতেছে, এটা আমার শিখতে হবে। তার মানে আমি চাইলেই এখানে ক্যান্ডিডেটের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি, আমি চাইলেই বিএসসির জন্য আনতে পারি, এবং আমি যদি আরো কিছু পাই, এই যেমন ধরেন এখানে উইথ প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে গিয়ে কি নিউ স্ট্র্যাটেজিস, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এটার জন্য কি আনতে পারি বলেন? একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি এখানে যে আপনার ফর প্রিপোজিশন আছে, তার তার অবজেক্ট কি বলেন তো বুদ্ধি করে? রিটেন এক্সাম। তার রিটেন মানে এক্সাম এটার জন্য আনতে পারি কিনা, ইয়েস অর নো? ইয়েস জি দাদা। পারি। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজে আমি যা যা পড়লাম তার সমস্ত কিছু আমার এইখানে এসে কাজে লাগবে। Am I right or wrong? Tell me. রাইট 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 এই জায়গাতে আজকের ক্লাস এখানে শেষ করতে হবে, কারণ আজকে যদি এর বেশি দেখি বিরক্ত হয়ে যাবেন, লোড নিতে পারবেন না। আজকের ক্লাস দাদা এইখানে তো স্যার আমার আমরা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপু বলেন কি প্রশ্ন? দাদা একটা প্রশ্ন ছিল এইভাবে বললে হবে না, আপু হ্যালো একজন 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 করে বলবেন। আপু বলেন, প্রথমে বলেন। স্যার, আপনি তো বলছেন যে একই জিনিস ক্ষেত্র বিশেষে অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। অ্যাডভার্ব ক্লজ চেনার কি কোনো সহজ উপায় আছে অ্যাডভার্ব ক্লজ মার্কার ছাড়া? অ্যাডভার্ব ক্লজ মার্কার ছাড়া আর তো চেনার দরকার হবে না, কারণ আপনি যখন প্র্যাকটিস করবেন, যেমন অ্যাজ দিয়ে কাকে মডিফাই করা হয় এটা কি নির্ধারণ করা পসিবল? যেমন আমি হোয়েন দিয়ে বুঝতে পারতেছি যে ও একটা সময়কে মডিফাই করবে, এছাড়া তো আর আসলে অন্যগুলো মডিফাই করার মানে সেই স্পেসিফিক কোনো ওয়ার্ডকে মডিফাই করে না, সে বাক্যের সাথে কানেক্টেড হয়ে বসে আর কি। ওকে, আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার। কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য তো একটা ডিপেন্ডেন্ট ক্লজ দরকার হ্যাঁ হয় এখানে হ্যাঁ মানে একটা কনজাংশন অর্থাৎ অ্যাডভার্ব ক্লজ মার্কারের সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড হয়ে এটা কি হ্যাঁ ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে কাজ করতেছে এই জায়গায়? ডেফিনেটলি অ্যাডভার্ব একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যখন আপনি কি করবেন, একটা নিবেন, কি অ্যাডভার্ব বলে, একটা অ্যাডভার্ব ক্লজ অ্যাডভার্ব ক্লজ মার্কার নিবেন, সে একটা অ্যাডভার্ব ক্লজে রূপান্তরিত হবে। এখন আপনি দেখেন যে এই অ্যাডভার্ব ক্লজটাকে আলাদা করে নিয়ে ফুল স্টপ দিলে সে বাক্য হয় কিনা, সে কিন্তু বাক্য হয় না। তার মানে এটা একটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। তাহলে আমাদের আজকের একটা ক্লাস, কথা ছিল। না ভাই আমার একটা দাঁড়ান, প্রশ্ন ছিল। একটু দাঁড়ান ভাই। আজকের ক্লাসে সারমর্মটা আমাদের কি দাঁড়ালো, এই 1 ঘন্টার লেকচারে সারমর্মটা হচ্ছে এটা, যে আমরা অ্যাডভার্ব ক্লজ বাক্যে ইউজ করতে পারি, এবং এই অ্যাডভার্ব ক্লজের ভিতরে ঢুকে বা তার লগে যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এইগুলোর মধ্যে গিয়ে আবার সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট প্রিপোজিশন অবজেক্ট পাবো, ওইখানে গিয়ে আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে আবার ইউজ করতে পারি। সো নেক্সট ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হবে, এবং দয়া করে ক্লাসটাকে মিস করবেন না। এবার বলেন কি প্রশ্ন আছে, বলেন দাদা একটু কোশ্চেন ছিল। বলেন বলেন। দাদা হচ্ছে গত ক্লাসের হচ্ছে একটা 4 নাম্বার আপনি যে 15টা ইয়া নিয়েছিলেন, তো ওইখানে একটু একটা মানে একটু আমার একটু ঝামেলা হয়েছে সেন্টেন্সে করতে গিয়ে। দাঁড়ান দাঁড়ান, আমি বের করি, একটু আমাকে সময় দেন, একটা মিনিট। আমি একটু বের করব, আমি বের করে এটা শেয়ার দিব, দাঁড়ান একটা সেকেন্ড সময় দিবেন আমাকে, আমি শেয়ার করবো শেয়ার করবো। কয় নম্বর বাক্য বলেন? 4 নাম্বার। হ্যাঁ 4 নম্বর বাক্য বলেন, কি হয়েছে বলেন, থ্যাংক ইউ ভেরি মাচ, বলেন। দাদা হচ্ছে যে এই যে ভ্যারাইজ টিচার্স গ্রুপের পরে আমরা বুঝলাম যে এখানে দ্যাটার বসবে, আর হচ্ছে আপনার ক্রিয়েটেড হচ্ছে এখানে হচ্ছে মেইন ভার্ব, এটা বুঝলাম যে আর কি হুম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে। কিন্তু হুম দাদা এই যে গ্রেটলি অ্যাফেক্টিং দ্য একাডেমিক অ্যাটমসফিয়ার ইন মোস্ট অফ আওয়ার পাবলিক ইউনিভার্সিটিজ, এইটা রিডিউস হওয়ার আগে মানে সেন্টেন্সটা কিরকম ছিল এখানে দাদা? এখানে এটা ওই জন্য আমি আপাতত অফ রাখছি। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে কি অ্যাডজেক্টিভ ক্লজ, মানে অ্যাডজেক্টিভ ক্লজ হলো আপনার থাকে না, বাপ মার বকে যাওয়া সন্তান, দেখছেন না, মানে কথাবার্তা শুনে না,
তো অ্যাডজেক্টিভ ক্লজ একটু বকে যাওয়া সন্তান, সে করে কি ওই বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট এগুলোকে মডিফাই করার পাশাপাশি মাঝে মাঝে করে কি পুরো সেন্টেন্সটাই সে মডিফাই করে দেয়। তো ওইটা আপনাকে এখনো পড়াই নেই, এই কারণে আমরা আপাতত অফ রাখছি। এটা আমাদের আরেকটা 8 আরেকটা দাদা। নম্বর বা 9 নম্বর লেকচারে আসবে এগুলো। ওকে। জি দাদা। ও দাদা স্যার আরেকটা একটা কোশ্চেন। প্রশ্ন ছিল। না, আমরা এখন অন্য একটা কোশ্চেন নিচ্ছি, আর অন্য কারো থেকে বলেন। আচ্ছা দাদা, হোমওয়ার্ক যে যদি ডিউ থাকে সেটাকে পরবর্তীতে রিসিভ করা হবে? আপনি হোমওয়ার্ক গুলো আমাকে সাবমিট করে রাখবেন, ঠিক আছে? যেন আপনার মেইলে 15টা ক্লাসের জন্য 15টা হোমওয়ার্ক থাকে। ইট উইল বি লাইক ইউর অ্যাসেট, যে আমি 15টা ক্লাস সুন্দর করে করছি, আমার কাছে নোট করা আছে। সো আপনি অবশ্যই সাবমিট করে রাখবেন, ঠিক আছে? এটা কি পিডিএফ করে দেওয়া যাবে? এটা তো আপনার দায়িত্ব, আমি পিডিএফ করে আপনাকে দিব কেন? না কোনটা, না, আমরা আমার কি পিডিএফ করে লেকচারটা? দিব? আমার জি স্যার। লেকচারটা আমার লেকচার তো হ্যাঁ অবশ্যই দেওয়া হবে। আমার লেকচার পিডিএফ ফাইল এবং ডক ফাইল আপনি দেখেন, গ্রুপে গিয়ে পাবেন। একটা ক্লাস লিংক দেওয়া আছে, ওইখানে প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে সমস্ত ক্লাসের পিডিএফ এবং ডক পাবেন। এর পরের গুলোতে হচ্ছে ক্লাসের ভিডিও লিংক পাবেন। জি স্যার। আচ্ছা দাদা, একটা কথা ছিল। এটাই লাস্ট আমাদের কোশ্চেন, বলেন। জি, আমাদের লাস্ট লেকচার ওই যে 4 নাম্বারটাতে হচ্ছে আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন অ্যাডজেক্টিভ ক্লজ প্লাস রিডাকশন। হ্যাঁ, এখন হোমওয়ার্ক তো সাবমিট করেছি, কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমারগুলা হয়েছে কি হয় নাই? তো এটার কি কোনো রিভিউ বা কিছু হইতে পারে? এই এই জায়গাটাতে গিয়ে আমার একটা লিমিটেশনস আছে। কেন লিমিটেশনস আমি একটু বলি। আমি র্যান্ডমলি বসে বসে চেক করি, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে এই এত এত হোমওয়ার্কের মধ্যে আমি যদি প্রত্যেকটা হোমওয়ার্ক ধরে ধরে যাই, এটা কিন্তু যাওয়া আসলে পসিবল না, এটা আপনাকে বুঝতে হবে। দেয়ারফোর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই ক্লাসে গুরুত্ব দিতে হবে, আর আপনার কনফিউশনটা সুন্দর করে ক্লাসে সুযোগ বুঝে আলোচনা করে ক্লিয়ার করে নিতে হবে। যেমন ওই ভাইয়াটা বললো যে আমি 4 নম্বর বাক্যটা ভাইয়া বুঝি নাই, আমি ওনাকে বুঝাই দিলাম, ঠিক আছে? এরকম টুকটাক করে অ্যান্সার করে 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 ক্লিয়ার করতে হবে। কিছু লিমিটেশনস আপনাকে মানতে হবে ভাইয়া, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। পসিবল না, এটা আপনাকে মানতে হবে। এখানে আমি লিমিটেড, কিছু করার নাই, আমি মানুষ তো একজন, তাই না? দাদা এডির এক্সাম কবে নাগাদ হতে আমি পারে? আমি বলেছিলাম বি এ আপনার স্মার্ট কি admission পারসন। চালু আই আছে সেড এখনো? দ্যাট দিস ইজ মাই লাস্ট কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? সো আজকে আর কোনো কোশ্চেন নিব না আমি। ওকে, সো নেক্সট ক্লাস স্যার আমরা কালকের সময় বসবো। স্যার একটা প্রশ্ন। পড়াইলাম ভাই, এখন কোনো নমস্কার আসসালামু আলাইকুম গ্রহণ করা হচ্ছে না। আমি বলেছি তো ইট ওয়াজ মাই লাস্ট কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? সো রাইট নাও এটা এখন দাদা স্টপ। আমি, এটা কোনো প্রশ্ন ছিল না, একটা জানার বিষয় হলো যে এটা আমার আপনাদের যে আমি জানাতেও প্রিলিমিনারি পারছি ব্যাচটা না আছে। আপনাকে, দুঃখিত। আপনি অন্য জায়গা থেকে জানার চেষ্টা করেন, ঠিক আছে? যখন বলে ফেলেছি লাস্ট কোশ্চেন আর নেওয়া হবে না, তখন চুপ হয়ে যাবেন সবাই। এটা একটা স্মার্ট ডিসিশন মেকিং, ঠিক আছে? ইট উইল মেক ইউ পাংচুয়াল। ওকে, সো দ্যাট ইজ দ্য এন্ড অফ লেকচার। সো আপনি এখন, আপনার কাজ হচ্ছে এখন বসবেন, বসে পুরো জিনিসটাকে নোট করবেন, নোট করে আমাকে মেইল করবেন, এবং এমন ভাবে আজকের লেকচারটা আত্মস্থ করবেন এবং বুঝবেন, সো দ্যাট কালকে যখন আমি ঢুকেই বলবো যে কিরে, আমরা তো জানি অ্যাডভার্ব ক্লজে সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, ওখানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বসায় ফেলবো। আপনার যেন কোনো রকম কোনো রিথিঙ্ক না করতে হয়, রিভিজুয়ালাইজ না করতে হয়, হোয়াট ডিড মাই সুমন ভাই সে ইন দ্য প্রিভিয়াস ক্লাস। এই জিনিসটা মাথায় রাখবেন। গুড নাইট সবাইকে।